আপনারা ধানসিঁড়ি ইউটিউব চ্যানেল থেকে গল্প শুনতে পাচ্ছেন। আজ শোনাব শার্লক হোমসের অ্যাডভেঞ্চারের একটি গল্প, এ কেস অফ আইডেন্টিটি। গল্পটি লিখেছেন স্যার আর্থার ডোনান ডয়েল। পাঠ করছি। এ কেস অফ আইডেন্টিটি। একদিন বেকার স্ট্রিটের আস্তানায় বসে আছি আমি আর হোমস। সামনে আগুনের চুল্লি। হোমস বলল, ভাইয়া, কল্পনার রং কখনো বাস্তবের রঙের চেয়ে জোরদার হতে পারে না। আটপৌরের নাটক, নভেল মাঠে মারা যাবে যদি জীবন থেকে তুলে নেওয়া সত্য ঘটনাকে সঠিকভাবে দেখা যায়। আমি বললাম, আমার তাতে সন্দেহ আছে। কই, হাজার রং চড়িয়েও তো পুলিশ কোর্টের কেসগুলোকে নিছক কেলেঙ্কারির ঊর্ধ্বে তোলা যায় না। সেটা হয় খুঁটিয়ে রিপোর্ট পেশ করার মতো মগজ নেই বলে। যা নজর কাড়ে না তা এড়িয়ে যাওয়া বোকামি। তুচ্ছ বিষয়ের মধ্যে বৃহৎ চমক থাকে। মেঝে থেকে দৈনিক সংবাদপত্রটা তুলে নিয়ে বললাম, তোমাকে ঘায়েল করার জন্যে একটা শুধু উদাহরণ দিচ্ছি। এই দেখো, একটা কেলেঙ্কারির খবর। স্ত্রীর ওপর স্বামী দেবতার অকথ্য অত্যাচার। ফুলিয়ে ফাঁপিয়ে যা লেখা হয়েছে, যে কোনো নিকৃষ্ট লেখকও এর চাইতে ভালো জিনিস মন থেকে লিখতে পারবে। কাগজটা হাতে নিয়ে হোমস চোখ বুলিয়ে বললে, ভাইয়া, নিজের উদাহরণেই ঘায়েল হলে তুমি। কেসটা অসাধারণ। আমি নিজে তদন্ত করেছিলাম। স্বামীটি মোটেই বদ চরিত্রের লোক নন। তিনি মদ খাওয়া বরদাস্ত করেন না, পরকীয়া ব্যাপারটা দুচক্ষে দেখতেও পারেন না। তা সত্ত্বেও বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করা হলো তার বিরুদ্ধে। কেন? না, তিনি খাওয়ার শেষে বাঁধানো দাঁত ছুঁড়ে স্ত্রীকে মারতেন। অদ্ভুত ঘটনা, তাই নয় কি? কল্পনা করতে পারবে কোনো লেখক? নাও হে, অ্যাক্টিভ নস্যি নিয়ে মাথাটা সাফ করো বলে এগিয়ে দিল আমি অ্যামেথিস্ট রত্ন বসানো সোনার নস্যির ডিবে। অবাক হয়ে বললাম, এটা আবার কোত্থেকে পেল? বহেমিয়ার সেই রাজা দিয়েছে, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। অনামিকার হীরের আংটি দেখিয়ে বললাম, এটা হল্যান্ডের রাজপরিবারের উপহার। তাদের একটা গোপন ব্যাপারে সাহায্য করেছিলাম। এখন কি করছো? হাত খালি না কেস আছে? আছে 10-12টা, কিন্তু কোনোটাই চিত্তাকর্ষক নয়। যে মামলা যত বিরাট মনে হয়, আসলে তা তত সহজ। আকারটা বড়, ভেতরে ফক্কা। মিনিট কয়েকের মধ্যে আর একজন মক্কেল আসতে পারে। এই বলে উঠে গিয়ে দাঁড়ালো জানালায়। আমি ওর দৃষ্টি অনুসরণ করলাম। ফুটপাথে দাঁড়িয়ে একজন মহিলা, সাজ পোশাক জমকালো, ভীষণ উত্তেজিত, আঙুল কাঁপছে। আমাদের জানলায় চোখ পড়তেই জলে ঝাঁপ দেওয়ার মতো সাত করে রাস্তা পেরিয়ে এসে ঢং ঢং করে বাজিয়ে দিলেন দরজার ঘণ্টা। হোমস বলল, প্রেমের কেস মনে হচ্ছে, নইলে ঘণ্টা নিয়ে এইভাবে হ্যাসকা টান কেউ মারে? গোপনীয় কাণ্ড বলেই প্রথমটা মনস্থির করতে পারেননি, দোটানায় পড়েছিলেন। একটু পরে চাকরের পেছন পেছন হাজির হলেন মহিলা। নাম মিস সাদারল্যান্ড। শিষ্টাচার বিনিময়ের পর পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে নিল হোমস। বলল, চোখের 12টা বাজিয়ে বসে আছেন, অথচ টাইপের কাজ করেন কি করে বুঝলাম না। প্রথম খুবই অসুবিধা হতো, এখন অভ্যাস হয়ে গেছে। আন্দাজে বুঝি কোথায় কোন টাইপটা আছে। এই পর্যন্ত বলেই যেন আঁতকে উঠলেন ভদ্র মহিলা। কিন্তু আপনি জানলেন কি করে? নিশ্চয়ই আগে শুনেছেন। জানাটাই আমার কাজ, স্মিত মুখে জবাব দেয় হোমস। অন্যের চোখে যা ধরা পড়ে না, আমি তা দেখে ফেলি। দেখুন,
আমি খুব বড়লোক নই, টাইপের কাজ করে সামান্য রোজগার করি, তাছাড়াও কয়েকশো পাউন্ড হাতে আসে। সব আপনাকে দেব শুধু একটা খবরের বিনিময়ে। মিস্টার হসমার এঞ্জেল এখন কোথায় আছে বলে দিন। সে নেত্র হয়ে হোমস বললে, এসেছেন তো দেখছি দীর্ঘশ্বাসে। কেন বলুন তো? অবাক হলেন মিস সাদারল্যান্ড। ঠিক ধরেছেন তো, সত্যি আমি ছুটতে ছুটতে আসছি। আর বাবা, মিস্টার উইন্ডি ব্যাংক একদম পাত্তা দিচ্ছেন না ব্যাপারটাকে। পুলিশে খবর দেবেন না, আপনার কাছেও আসবেন না, তাই খুব রাগ হয়ে গিয়েছিল। সৎ বাবা, পদবি আলাদা দেখছি। হ্যাঁ, বয়সে আমার চেয়ে মোটে 5 বছর 2 মাসের বড়। মায়ের চেয়ে 15 বছরের ছোট। বিধবা হয়েই একে বিয়ে করে মা। বাবার ব্যবসা ছিল টটেনহ্যাম কোর্ট রোডে। মিস্টার উইন্ডি ব্যাংক নানা জায়গায় ঘুরে মদ বেচেন। তিনি মাকে দিয়ে বাবার ব্যবসা বিক্রি করে দিলেন। তাতে সুদে আসলে যা পাওয়া যায়, বাবার জীবদ্দশায় তার চাইতে বেশি আসতো। আপনার রোজগারের টাকা কি এ থেকেই আসে? না, কাকার মৃত্যুর পর তার কিছু কোম্পানির কাগজ আমি পেয়েছি। তা থেকে বছরে সুদ পাই প্রায় 100 পাউন্ড। ছদ্মবেশের ছলনা, সে তো অনেক টাকা। বছরে 60 পাউন্ডে একজন মহিলার জীবন বেশ কেটে যায়। কিন্তু একসঙ্গে থাকতে গেলে আমাকেও কিছু দিতে হয়। 3 মাস অন্তর সুদের টাকাটা মিস্টার উইন্ডি ব্যাংক এনে মাকে দেন। আমি টাইপ করে যা পাই তাতে নিজের খরচ বেশ চলে যায়। হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আপনার কি সম্পর্ক? দয়া করে খুলে বলুন, সংকোচ করবেন না। ডক্টর ওয়াটসন আমার বন্ধু। প্রদীপ্ত মুখে মিস সাদারল্যান্ড বললেন, গ্যাস ফিটারের নাচের আসরে হসমার অ্যাঞ্জেলের সঙ্গে আলাপ হয় আমার। এসব আসরে আমার যাওয়াটা পছন্দ করতেন না মিস্টার উইন্ডি ব্যাংক। কোথায় যাব শুনলেই ক্ষেপে যেতেন। কিন্তু আমি যখন বেঁকে বসলাম তখন উনি রাগ করে ফ্রান্সে চলে গেলেন। মা আর ফোরম্যান মিস্টার হার্ডির সঙ্গে গেলাম নাচের আসরে। আলাপ হলো মিস্টার হসমার অ্যাঞ্জেলের সঙ্গে। ফ্রান্স থেকে ফিরে মিস্টার উইন্ডি ব্যাংক নিশ্চয়ই তেলে বেগুনে জ্বলে উঠলেন। মোটেই না, হাসতে লাগলেন। বললেন, মেয়েরা বড্ড জেদি, যা করব বলে তা করে ছাড়ে। খুব সহজভাবে নিলেন সমস্ত ব্যাপারটা। আলাপ হওয়ার পর বাড়িতে একবার এসেছিলেন। আমি 2 বার তাকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্স থেকে ফিরে আসার পর আর বাড়িমুখ হননি। কেন? বাড়িতে কারো আশাটা সৎ বাবা পছন্দ করেন না বলে। ওর মতে মেয়েদের উচিত ঘর কন্যা নিয়ে থাকা। মিস্টার হসমার অ্যাঞ্জেল তখন কি করলেন? চিঠিতে যোগাযোগ রাখতেন। বলতেন, সৎ বাবা ফের ফ্রান্সে গেলে বাড়ি আসবেন। বিয়ের কথা কি চিঠির মধ্যেই হয়? প্রথমবার বেড়াতে যাওয়ার সময় উনি লেডেন হল স্ট্রিটে একটা অফিসের ক্যাশিয়ার। কোন অফিস তা তো জানি না। আস্তানা? অফিসেরই ঘরে। ঠিকানা লেডেন হল স্ট্রিট। চিঠি কোন ঠিকানায় লিখতেন? লেডেন হল পোস্ট অফিসের ঠিকানায়। পাছে অফিসের মেয়েরা পেছনে লাগে আমার চিঠি দেখলে, তাই উনি নিজে গিয়ে পোস্ট অফিস থেকে নিয়ে আসতেন প্রত্যেকটা চিঠি। আমি টাইপ করে চিঠি লিখতে চেয়েছিলাম, উনি রাজি হননি। আমার হাতের লেখার মধ্যেই যেন আমাকে দেখতে পান। কতখানি ভালোবাসলে এমন কথা বলা যায় ভাবুন তো। হোমস বলল, ব্যাপারটা ছোট্ট হলেও বেশ সংকেতময়। এরকম ছোটোখাটো ব্যাপার আর মনে পড়ছে? রাত না হলে আমার সঙ্গে বেড়াতে যেতেন না। এত লজ্জা। নিরালায় থাকতে ভালোবাসেন। কথা বলেন খুব আস্তে। গ্ল্যান্ডের অসুখ হওয়ার পর থেকেই জোরে কথা বলা বন্ধ। খুব ফিটফাট, চোখে রঙিন চশমা। চোখটাও নিশ্চয়ই আমার মতো খারাপ। মিস্টার উইন্ডি ব্যাংক ফ্রান্সে যাওয়ার পর কি হলো? হসমার আমার বাড়ি আসতে লাগলেন। সৎ বাবা ফিরে আসার আগেই এই সপ্তাহেই বিয়েটা সেরে ফেলতে চাইলেন।
আমাকে দিয়ে বাইবেল ছুঁয়ে কথা আদায় করলেন। কখন কি ঘটে বলা যায় না, কিন্তু আমি যেন তাকে না ভুলি। সৎ বাবার মত নেওয়ার ব্যাপারে মা আর হসমার দুজনেই বললেন, তার দরকার কি? মা আমার চেয়েও যেন বেশি ভালোবাসত হসমারকে। বললে, মিস্টার উইন্ডিব্যাংকে বোঝানোর ভার তার। তা সত্ত্বেও সৎ বাবাকে একটা চিঠি লিখলাম ফ্রান্সের ঠিকানায়, কিন্তু চিঠি পৌঁছানোর আগেই উনি ইংল্যান্ড রওনা হওয়ায় চিঠি ফিরে এলো বিয়ের দিন সকালে। আচ্ছা, বিয়েটা তাহলে শুক্রবারই হয়ে যেত। কোথায়? সেন্ট জেভিয়ার্স গির্জায়। একটা ভাড়াটে গাড়িতে আমাকে আর মাকে বসিয়ে উনি পেছনে পেছনে এলেন আর একটা গাড়িতে। গির্জার সামনে আমরা নামতেই পেছনের গাড়ি এসে দাঁড়ালো, কিন্তু ভেতরে কাউকে দেখা গেল না। অথচ গাড়োয়ান তাকে ভেতরে ঢুকতে দেখেছেন, সেই থেকে তাকে দেখিনি। আপনার সঙ্গে তার ব্যবহারটা খুবই যাচ্ছে তাই হয়েছে মনে হচ্ছে। না না, ওসব ভাববেন না। ওর মতো মানুষ এ কাজ করতেই পারে না। সকাল থেকেই কিন্তু একটা কথা বারবার বলেছিলাম, আচমকা কোনো কারণে যদি আমাদের ছাড়াছাড়ি হয়, আমি যেন তাকে না ভুলি, শপথটা মনে রাখি। বিয়ের ঠিক আগে এসব কথার তখন মানে খুঁজে পাইনি, এখন পাচ্ছি। আপনার বিশ্বাস তাহলে উনি সাংঘাতিক কোনো বিপদে পড়েছেন, নইলে আগে থেকেই ওইসব কথা বলবে কেন? বিপদটাকে আজ করতে পারছেন না? মায়ের মত কি? রেগে গেছে। এ নিয়ে আর কোনো কথা আমি বলি না। বাবা সব শুনে বললেন, হসমারের খবর নিশ্চয়ই পরে পাওয়া যাবে। আমার সম্পত্তির ওপর তার একদম লোভ ছিল না, কাজেই খামোকা বিয়ের লোভ দেখিয়ে গির্জা পর্যন্ত ছোটাতে যাবেন কেন? নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। এদিক ভাবনা চিন্তায় আমার রাতের ঘুম উড়ে গেছে। বলতে বলতে রুমালে মুখ ঢেকে ফুঁপিয়ে কেঁদে উঠলেন ভদ্রমহিলা। উঠে দাঁড়ালো হোমস, বললে, আমার যথাসাধ্য করব, কথা দিচ্ছি। আপনি কিন্তু মন থেকে দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, হসমার অ্যাঞ্জেলকে ভুলে যান। সে কি, আর কি তাহলে দেখা হবে না? মনে তো হয়, কিন্তু তার হলোটা কি? জবাব পরে দেব। আপাতত তাকে দেখতে গিয়ে বলে যান, আর চিঠিপত্র কিছু থাকে তো দিয়ে যান। গত শনিবার খবরের কাগজে ওর জন্য একটা বিজ্ঞাপন দিয়েছিলাম। এই নিন 4খানা চিঠি। আপনার ঠিকানা 31 লায়ন প্রেস, ক্যাম্বারওয়েল। আপনার সৎ বাবার কারবারের ঠিকানা ফেনচার্চ স্ট্রিট এর ওয়েস্ট হাউস অ্যান্ড মার্ব্যাঙ্ক কোম্পানি। ধন্যবাদ। ফের বলছি, ব্যাপারটা ভুলে যান। কিন্তু তা তো আমি পারবো না। হসমারকে যে কথা দিয়েছি, সারা জীবন তার পথ চেয়ে থাকবো। কাগজপত্র টেবিলে রেখে বিদায় নিলেন মিস্টার সাদারল্যান্ড। সাদামাঠা মুখ আর বটখত টুপি দেখে প্রথমটা মনে অন্য ধারণা হয়েছিল। এখন কিন্তু শ্রদ্ধা না করে পারলাম না। সরলভাবে যে বিশ্বাস করতে পারে, তার ভেতরটা অনেক পবিত্র। দুপা সামনে ছড়িয়ে শিবনেত্র হয়ে কিছুক্ষণ বসে রইল শার্লক হোমস। তারপর পাইপ বের করে তামাক ঠেসে ধোঁয়া ছাড়তে লাগলো। অনেকক্ষণ পরে বলল, কেসটা নতুন কিছু নয়, এরকম ঘটনা এর আগেও ঘটেছে। আমার কাগজপত্র লেখা আছে, কিন্তু মেয়েটি ইন্টারেস্টিং। বললাম, কি দেখলে ওর মধ্যে? ভায়া, দেখেছো তুমিও, কিন্তু দৃষ্টি এড়িয়ে গেছে। জামার হাতা, বুড়ো আঙুলের নখ আর জুতোর ফিতের মধ্যেও অনেক রহস্য আছে। মেয়েটাকে দেখে তোমার কি মনে হলো শোনা যাক? মাথায় পালক গোজা চওড়া কিনারা কালচে ধূসর বেতের টুপি, গায়ে পুঁতি বসানো কালো পাথরের ঝালরওয়ালা কালো জামা, হাতার বেগুনি দাগ, ধূসর দস্তানা, ডান হাতের আঙুলের ডগা ছেড়ে গেছে, কানে দুল, জুতো দেখিনি। সব মিলিয়ে অবস্থা ভালো, কিন্তু শৌখিন নন। হাততালি দিয়ে উঠল হোমস। আস্তে আস্তে বলল, চমৎকার বলেছ, খুঁটিয়ে দেখেছ, কিন্তু আসল জিনিসগুলোই দেখোনি। রঙের তফাৎটা বেশ চোখে পড়েছে দেখলাম, কিন্তু আমি মেয়েদের আস্তিন আর পুরুষের ট্রাউজার্সের হাঁটু আগে দেখি অনেক খবর ওইখানেই থাকে। মেয়েটার আস্তিনে তুমি বেগুনি দাগ দেখেছ, কিন্তু কবজির ঠিক ওপরে সমান্তরাল দুটো রেখা লক্ষ্য করনি। টাইপিস্ট টেবিলে হাত রাখলে এই দাগে দেখা যায়।
সেলাই মেশিনেও হয়, তবে দাগটা তখন এতটা চওড়া হয় না। মেয়েটির নাকের দুপাশে প্যাশনে চমকার দাগ, চশমার দাগ, যা থেকে বললাম চোখ খারাপ সত্ত্বেও টাইপের কাজ করেন কি করে। শুনে খুবই অবাক হলেন ভদ্রমহিলা। আমিও অবাক হয়েছিলাম ভদ্রমহিলার জুতো দেখে। দু রকমের জুতো পরেছিলেন, বোতামগুলো সব লাগায়নি। এক পাটিতে 5টা বোতামের শুধু তলার দুটো লাগিয়েছেন, আর এক পাটিতে 1 নম্বর, 3 নম্বর আর 5 নম্বর লাগিয়েছেন। এ থেকেই বোঝা যায় কিরকম ছুটতে ছুটতে তিনি এসেছিলেন। আর কিছু যুক্তি আর বিশ্লেষণের চমক লাগে আমার মনে। আসবার আগে তাড়াতাড়ি করে একটা চিঠি লিখে এসেছিলেন ভদ্রমহিলা। দোয়াতে কলম একটু বেশি ডুবিয়েছিলেন, আঙুলে তাই দাগ লেগেছিল। দস্তানা ছেঁড়া তুমি লক্ষ্য করেছিলে, কিন্তু দাগটা দেখোনি। আজ সকালেই দাগটা লেগেছিল বলে অত স্পষ্ট দেখা যাচ্ছিল। যাগ্যিস সে কথা। বিজ্ঞাপনের কাটিং থেকে হসমার অ্যাঞ্জেলের সুরতটা কীরকম একটু পড়ে শোনাও তো ওয়াটসন। আমি পড়লাম, গত 14 তারিখ থেকে হসমার অ্যাঞ্জেল নামে এক ভদ্রলোককে পাওয়া যাচ্ছে না। লম্বায় 5 ফুট 7 ইঞ্চি, হালকা গড়ন, পাণ্ডুর বর্ণ, সামান্য টাক আছে, কালো গোঁফ আর জুলপি আছে, চুলের রঙও কালো। রঙিন চশমা পরেন, ফিস ফিস করে কথা বলেন। গায়ে কালো ফ্রক কোট, কালো ওয়েস্ট কোট, ধূসর টুয়েডের ট্রাউজার্স আর সোনার অ্যালবার্ট চেন, পায়ে ইলাস্টিক বুট আর বাদামি চামড়ার পটি। লেডেনহল স্ট্রিটের একটা অফিসে কাজ করেন। যদি কেউ দয়া করে। এতেই হবে, বলল হোমস চিঠিগুলোর চোখ বুলিয়ে নিয়ে। মামুলি চিঠি, কিন্তু একটা ব্যাপার চোখে পড়ার মতো। কি? সব চিঠি তো দেখছি টাইপ করা, তলায় হসমার অ্যাঞ্জেল নামটাও টাইপ করা। তারিখ আছে, ঠিকানা নেই। লেডেনহল স্ট্রিট নামটা আবছাভাবে লেখা। মোক্ষম প্রমোটু, কিন্তু নামের সাইডটা কিসের প্রমোটু? ভায়া, ওয়েস্টার্ন সবটাই এ কেসের মধ্যে সহস্য। চুক্তি না রাখার মামলায় সই অস্বীকার করবে বলেই নামটা টাইপ করেছে। আরে না, যাগ্গে, দুটো চিঠি লিখতে হবে এখন। একটা লন্ডনের একটা কোম্পানিকে, আর একটা মিস্টার উইন্ডি ব্যাংকে। কাল সন্ধ্যে 6টায় যেন দেখা করেন আমার সঙ্গে। দুটো চিঠির জবাব না আসা পর্যন্ত এ নিয়ে আর কোনো কথা নয়। হোমসের বিচার বুদ্ধি আর বিশ্লেষণী যুক্তির ওপর অগাধ আস্থা আমার। বেশ বুঝলাম, রহস্য আর রহস্য নেই ওর কাছে, তাই এত নিশ্চিত। পরদিন রোগী নিয়ে কাটলো সারাদিন। সন্ধ্যে 6টা নাগাদ হন্তদন্ত হয়ে বেকার স্ট্রিটে ঢুকে দেখলাম ইজি চেয়ারে গুটিসুটি মেরে ঝিমোচ্ছে বন্ধুবর। সামনে গাদা গাদা টেস্ট টিউব। রাসায়নিক গবেষণায় বোধ হয়েছিল এতক্ষণ নিশ্চয়ই। বললাম, ওহে, সমস্যার সমাধান হলো? হ্যাঁ হ্যাঁ, বাইসাইফেল অফ ব্যারাইট। আরে দূর, সেই কেসটা কি হলো? সে তো হয়েই আছে। ওর মধ্যে আবার সমস্যা কোথায় দেখলেন? তবে কি জানো, আইন নিয়ে শয়তানটা চুল পর্যন্ত ছোঁয়া যাবে না। কে সে? জবাব শুনবার আগেই করিডোরে ভারী পায়ের শব্দ শুনলাম। হোমস বললে, মিস্টার উইন্ডি ব্যাংক এলেন, 6টার সময় আসবেন চিঠি লিখে জানিয়েছিলেন। ঘরে ঢুকলো মধ্যমাকৃতি এক ভদ্রলোক, বয়স বছর 30, দাড়ি গোঁফ কামানো মুখ, রংটা একটু ফ্যাকাশে, ধূসর চোখ, আশ্চর্য খড়খড়ে দৃষ্টি। অভিবাদন বিনিময়ের পর চেয়ার টেনে নিয়ে বসে বললেন, একটু দেরি হয়ে গেল আমার। মেয়েটা অযথা আপনাকে জ্বালাতন করে গেছে, বড্ড জেদি আর আবেগপ্রবণ। বারণ করা সত্ত্বেও তুচ্ছ ব্যাপার নিয়ে আপনার কাছে আসা উচিত হয়নি। অবশ্য আপনি পুলিশের লোক নন, কাজেই ঘরের কেলেঙ্কারি খুব বেশি পাসকান হবে না। তাছাড়া হসমার অ্যাঞ্জেলকে খুঁজে পাওয়া আর যাবে না। আমার তো বিশ্বাস পাওয়া যাবে। উইন্ডিম একজন হাতকে উঠল, হাত থেকে দস্তানা ছিটকে গেল মেঝেতে। তাই নাকি? তাহলে তো খবর খুবই ভালোই। মিস্টার উইন্ডি ব্যাংক, হাতের লেখার মতো টাইপ করে লেখারও জাত থাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে। খুব নতুন না হলে একটা মেশিনে এক রকম লেখা হয়। টাইপগুলো বিশেষভাবে ক্ষয়ে যায়, চোট খায়। যেমন ধরুন, আপনার এই চিঠি ভালো হয়, জয়ের তলায় দোষ। এছাড়াও 14টা বৈশিষ্ট্য আছে। কুতকুতে তীক্ষ্ণ চোখে হোমসকে দেখতে দেখতে উইন্ডি ব্যাগ বলল, অফিসের মেশিন, সব কাজ এতেই হয়।
হোমস বলল, এবারই চিঠিখানা 4খানা দেখুন। সবগুলোই নিখোঁজ। হসমার অ্যাঞ্জেল পাঠিয়েছে। প্রত্যেকটা উ খারাপ, জয়ের তলায় গলদ। মাইক্রোস্কোপে দেখলে দেখবেন আরও 14টা বৈশিষ্ট্য এতেও আছে। তড়াক করে লাফিয়ে উঠে দরজার দিকে পা বাড়িয়ে উইন্ডিব্যাগ বলল, বাজে কথা শোনবার সময় আমার নেই। যদি তাকে ধরতে পারেন আমাকে জানাবেন। ততোধিক বেগে এগিয়ে দরজার চাবি লাগিয়ে দিয়ে হোমস বলল, ধরে তো ফেলেছি। কোথায়? ফাঁদে আটকানো ইঁদুরের মতো চিমড়ে গেল উইন্ডিব্যাং। সাদা হয়ে গেল ঠোঁট। ওতে সুবিধা হবে না মিস্টার উইন্ডিব্যাং, বসুন। ঘামতে ঘামতে বসে পড়ল উইন্ডিব্যাং। মুখ থেকে সমস্ত রক্ত যেন গেল সরে। বলল তোতলাতে তোলতাতে, কিন্তু কিচ্ছু করতে পারবেন না। এ কেসে মামলা হয় না। জানি, কিন্তু কাজটা খুব নোংরা, নিষ্ঠুর স্বার্থপরতা। আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। উইন্ডিব্যাংকের অবস্থা দেখে মনে হলো যেন নাভিশ্বাস উঠেছে, মাথা ঝুলে পড়ল ওর বুকের উপর। ম্যান্টলপিসের কোণে পা তুলে দিয়ে পকেটে হাত ঢুকিয়ে যেন নিজের মনে কথা বলে গেল হোমস। বয়সে বড় মহিলাকে বিয়ে করেছিল একজন শুধু টাকার লোভে। মহিলাটির মেয়ের টাকা ও সংসারে খরচ হচ্ছিল, কিন্তু মেয়েটা বড় আবেগপ্রবণ আর জেদি। হাতে টাকা থাকায় বেশি দিন আইবুড়ো নাও থাকতে পারে। সেক্ষেত্রে বছরে 100 পাউন্ড লোকসান হবে। তাই তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হতো না, কারোর সঙ্গে মিশতে দেওয়া হতো না। কিন্তু একদিন সে বেঁকে বসলো নাচের আসরে যাবে বলে। মেয়েটির মা আর সৎ বাবা তখন জবর ফোন দিয়ে আটলো। সাবা ছদ্মবেশ ধরল, রঙিন চশমা পরে ধারালো চাহনি ঢাকা দিল, নকল গোফ আর জুলপি লাগিয়ে মুখের চেহারা পাল্টালো। গলা শুনে যাতে চিনতে না পারে তাই ফিস ফিস করে কথা বলতে লাগলো। রাত্রে মেয়েটির সঙ্গে দেখা করত সেই কারণেই। চোখ খারাপ থাকায় মেয়েটিও কিচ্ছু ধরতে পারল না। এই হলো গিয়ে হসমার অ্যাঞ্জেল। মেয়েটিকে দিয়ে বিয়ের চুক্তি করিয়ে নিয়েই অন্যের সঙ্গে বিয়ের পথ বন্ধ করা হলো। আকুল কণ্ঠে উইন্ডিব্যাগ বলল, আমরা একটু ড্রগরে করতে চেয়েছিলাম। ও যে অমন মজবে কে জানতো। মেয়েটা সরল মনে ভাবতেও পারেনি কি নিষ্ঠুর খেলা হচ্ছে তাকে নিয়ে। ব্যাপারটাকে জমাট করার জন্য ঘন ঘন দেখা সাক্ষাৎ তুলল তাদের মধ্যে। বাইবেল ছুঁয়ে দিব্যীকরণ হলো, যাতে আর কাউকে মনে ঠাঁই না দেয়। বিয়ের দিন কিছু একটা ঘটতে পারে এমন ইঙ্গিত দেওয়া হলো। ফ্রান্স যাতায়াতে অসুবিধা হচ্ছিল বলে এবং বেশ কিছুদিন মেয়েটিকে মুহ্যমান রাখার জন্য এবার বিয়ের খেলায় নামা হলো। হসমার অ্যাঞ্জেল গাড়ির এ দরজা দিয়ে ঢুকে ও দরজা দিয়ে নেমে গেল। গিঞ্জের পৌঁছে দেওয়া হলো ফাঁকা গাড়ি। কি মশাই, ঠিক ঠিক বলেছে না? উঠে দাঁড়ালো উইন্ডিব্যাং। নির্বিকার মুখে তাচ্ছিল্যের সুরে বলল, ঠিক হতে পারে, বেঠিকও হতে পারে। আপনার ঘটে এত বুদ্ধি আছে, কিন্তু এটুকু কেন বুঝছেন না যে আমার কাজে আইন ভাঙা হয়নি, কিন্তু আপনি আমাকে দরজা বন্ধ করে আটকে রেখে আইন ভাঙছেন। দরজা খুলে দিল হোমস। বলল, কথাটা সত্যি। আইন আপনাকে শাস্তি দিতে পারে না, কিন্তু মেয়েটার যে কোনো বন্ধু পারে। এই ঘোড়ার চাবুকটা দিয়ে আগাগোড়া চাপকানো উচিত আপনাকে। মুখে অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলল উইন্ডিব্যাং। দেখেই তবে রে বলে দেয়ালে ঝোলানো চাবুকের দিকে এগিয়ে গেল হোমস। পর মুহূর্তে দুমদাম শব্দ শোনা গেল করিডোর আর সিঁড়িতে। দরাম করে দরজা খোলার শব্দ হলো নিচে। দরজা দিয়ে দেখলাম পরিকি মরি করে রাস্তা দিয়ে ছুটছে মিস্টার উইন্ডিব্যাং। হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল হোমস। বলল, লোকটা নিজের ফাঁদেই একদিন নিজে জড়িয়ে পড়বে, ফাঁসি কাঠে উঠবে। কেসটা কিন্তু সহজ হলো, বেশ ইন্টারেস্টিং। কিন্তু ধরলে কি করি বলো তো? মোটিভ বিচার করি। এই ব্যাপারে সবচেয়ে কার লাভ? না, মেয়েটির সৎ বাবা। তাকে আর হসমার অ্যাঞ্জেলকে কখনো এক জায়গায় দেখা যায়নি। একজন না থাকলে আর একজনের আবির্ভাব ঘটেছে। ফিস ফিস করে কথা বলা, জুলফি গোপ আর রঙিন চশমা কিন্তু ছদ্মবেশে কাজে লাগে। মোক্ষম ওই নাম সই হাতে লেখা নয়, টাইপ করা। কেন? না, হাতের লেখাটা এত চেনা যে দুটো শব্দ দেখলেও মেয়েটা চিনে ফেলতে পারে। সন্দেহগুলো যাচাই করলাম দুটো চিঠি লিখে। উইন্ডিব্যাংকের অফিসের ঠিকানা জেনে নিয়ে চিঠি লিখলাম। বিজ্ঞাপনের বর্ণনায় হসমার অ্যাঞ্জেলের মুখে জুলফি গোপ আর রঙিন চশমার কথা আছে। ফিস ফিস করে বলাটাও
ছদ্মবেশ ধরতে কাজে লাগে। এইসব বাদ দিয়ে একটা বর্ণনা খাড়া করে জানতে চাইলাম এই ধরনের কেউ তাদের কোম্পানির ট্রাভেলিং সেলসম্যানের কাজ করে। উইন্ডি ব্যাংকে লিখলাম এখানে আসতে। তার জবাব এলো হসমার অ্যাঞ্জেলের চিঠির টাইপে যেসব গোলমাল, এর চিঠিতেও তাই লক্ষ্য করলাম। এদিকে কোম্পানির জবাবও এসে গেল। জেমস উইন্ডি ব্যাংকের চেহারার সঙ্গে আমার দেওয়া বর্ণনা মিলে যায়। মিস সাদারল্যান্ডের এখন কি হবে? কি আবার হবে? মেয়েদের ভুল ভাঙতে নেই। বাঘিনীর বাচ্চা কেড়ে আনার মতো বিপজ্জনক কাজ হবে সেটা। সবাই ভালো থাকুন। গল্প যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।